আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মূলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারের লেকচার 1 করব। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা মূলত এই চ্যাপ্টারের তিন ভাগের এক ভাগ শেষ করে ফেলবো। সো আমি তোমাকে দেখাই ব্যাপারটা, তুমি এই চ্যাপ্টারের জন্য অনেকেই ওয়েট করতেছে এবং এটা হচ্ছে তোমার এসএসসি সিলেবাসের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটার উপরে কোনো চ্যাপ্টারই নাই। এটা এমন একটা চ্যাপ্টার আমরা যত বছর থেকে পড়াইতেছি প্রত্যেক বছরই যদি কোনো একটা চ্যাপ্টারকে সিঙ্গেল ভাবে দাগাইয়া দেই যে এই চ্যাপ্টার থেকে তোমার কোয়েশ্চেন একটা আসবেই, সিকিউ একটা আসবেই, তাহলে ওই চ্যাপ্টারটাই হচ্ছে এটা। তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আমাদের ওইভাবে গুরুত্ব নিয়ে পড়তে হবে। তো আমরা শুরু করি। তো দেখো, এই চ্যাপ্টারের শুরুতেই আমরা আণবিক ভর বের করা শিখতেছি। যদি অনেকে জানো এই আণবিক ভর বের করাটা জরুরি, এজন্য আগে শিখেই ফেলতেছি যে আণবিক ভর কিভাবে বের করতে হয়, আসলে শেখা উচিত। তুমি তো জানাই যে এই যে মনে করো এটা কি লিখছে অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ভর এগুলা মুখস্থ করার কথা বলছিলাম, মুখস্থ করতে এগুলার ভর, তারপরে পারমাণবিক সংখ্যা, এগুলা ঠাড়া মুখস্থ থাকতে হবে। তো অক্সিজেনের পারমাণবিক ভর 16, সোডিয়ামের পারমাণবিক ভর 23, এগুলা তো জানো। তার প্রোটন আর নিউট্রনের যোগ করলে যেটা হয় এটাই তার পারমাণবিক ভর। এগুলো তোমার ডিরেক্ট দেওয়া থাকে পর্যায়ের সারণীতে, ঠিক আছে? এই যে দেখো পর্যায়ের সারণীতে দেওয়া থাকে কোনটার ভর কত। এই যে ভর দেওয়া নাই এটাতে, যদিও পারমাণবিক সংখ্যা দেওয়া তোমাদের বইয়ের 62 পৃষ্ঠায় দেখবা পারমাণবিক ভর সব দেওয়া আছে। তো পারমাণবিক ভর বের করা জানো, পারমাণবিক ভর তো দেওয়াই থাকে। এখন পারমাণবিক ভর ইউজ করে আণবিক ভর কেমনে বের করবা? লাইক এই যে পানি আছে H2O, এই পানির আণবিক ভর কত, এটা কেমনে বের করবা? দেখো এই পানিতে হাইড্রোজেন পরমাণু আছে 2টা, অক্সিজেন 1টা, তাইলে এটা আণবিক ভর আমরা বের করব। হাইড্রোজেন কয়টা আছে? 2টা, ভালো করে বুঝো। হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা, তাহলে এই হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, এটা তুমি জানো। হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে, এই 2 দিয়ে গুণ দিবা। এটার পরে তুমি আরেকটা মৌলতে যাইতেছি, দেখো হাইড্রোজেন শেষ, এখন আমি অক্সিজেনে যাইতেছি, এখানে প্লাস দিবা, দিয়ে অক্সিজেনের পারমাণবিক ভর 16, এরপরে টোটালটা যোগ করলে কত আসে? 18। তাহলে এই 18ই হইতেছে পানির আণবিক ভর। লাইক সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এটার আণবিক ভর কত? দেখো সোডিয়ামের আণবিক ভর 23 প্লাস অক্সিজেনের আণবিক ভর 16, এবং এগুলো তো একটা আছে, সোডিয়াম একটা আছে, এই জন্য 1 দিয়ে গুণ দেওয়া লাগে না। অক্সিজেন একটা আছে, 1 দিয়ে গুণ দেওয়া যে কথা, না দিয়ে কি কথা, ঠিক আছে? প্লাস হাইড্রোজেন একটা আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সো এটা যদি যোগ করো তাহলে তুমি 40 পাইতেছো। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। তো আণবিক ভর বের করার কনসেপ্টটা আস্তে আস্তে বুঝে ফেলতেছো। লাইক এই যে H2SO4, এটা কি সালফিউরিক অ্যাসিড, এটা কেমনে বের করা? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে, 2 দিয়ে গুণ। এরপরে আমরা যাইতেছি সালফারে, সালফারের ভর কত? 32, ঠিক আছে? প্লাস এরপরে কই যাইতেছি অক্সিজেনে, অক্সিজেনের পারমাণবিক ভর 16, কয়টা আছে? 4টা আছে, 4 দিয়ে গুণ। এবার টোটালটা যোগ করো, 2 একে 2, এখানে 32, 4 16 64, তাহলে টোটালটা যোগ করলে পাবা তুমি 98। টোটালটা যোগ করলে কি পাবা বলো? টোটালটা যোগ করলে তুমি পাবা 98। সেটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। কি বলে? সালফিউরিক অ্যাসিড। এটা কি? এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এরপরে দেখো, সো পানি, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড পাইলাম। অ্যালুমিনিয়াম সালফেট, লাইক অ্যালুমিনিয়াম সালফেট Al2 SO4 3, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। এটার পারমাণবিক ভর বের করবা, বলো কেমনে বের করবা? দেখো সবকিছু সেম। এই যে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের ভর কত? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27। অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা আছে। এই যে পারমাণবিক ভরগুলো মুখস্থ করতে হবে, এগুলো তোমার বইয়ের 62 পেজে আছে, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা না কিন্তু, এটা পারমাণবিক ভর। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 13, বাট পারমাণবিক ভর 27, ঠিক আছে? অ্যালুমিনিয়াম 2টা আছে, 2 দিয়ে গুণ, পরে ব্র্যাকেট আছে, বুঝছো, প্লাস দিবা, আরেকটাতে যাইতেছে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা দেওয়ার ট্রাই করবা। সালফার হচ্ছে 32 যোগ, আমরা কিসে যাইতেছি? অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন আছে 4টা, 4 দিয়ে গুণ, এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, ক্লোজ করছি। বাইরে যে 3 আছে, এই যে 3 আছে, এই 3 দিয়ে বুঝাইতেছে 3টা, এই যে সালফেট আছে, তাহলে এই যে এটা হচ্ছে সালফেটের মানে তোমার আণবিক ভর, ওইটার সাথে ওই যে 3 বাইরে যেটা আছে এটা গুণ দিয়ে দিবা। এই 3 শুধু এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এটার সাথে গুণ হবে, এটার সাথে কিন্তু 3 গুণ না, 3টা শুধু এটার সাথে গুণ আছে, 3 দিয়ে তুমি এই ব্র্যাকেটের পার্টটাকে গুণ দিবা। আমরা ওইভাবেই লিখছি। তাহলে 27 দুগুণা কত বলো? 27 দুগুণা কত?
27 দুগুণ হইতেছে 54, 27 দুগুণ 54 প্লাস এখানে কি আছে 32 প্লাস 16 ইন্টু 4, টোটালটা যোগ করলে আসে 96। ঠিক আছে, এই যে এই টোটালটা যোগ করলে আসে 96 এবং এটার সাথে 3 গুণ আছে। আমি ওটা ভেঙে ভেঙে করতেছি আর কি। তো এই এখন টোটালটা যোগ করলে 342 চলে আসে। এটা মনে করো তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর। ব্যাপারটা বুঝছো, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর। এখন এটা তো গেল, আর কি দেখা যায় বলো? এই যে মনে করো ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড CaOClCl, এটাকে বলা হয় ব্লিচিং পাউডার, তোমরা সবাই জানো। তাহলে এই ব্লিচিং পাউডারের আণবিক ভর কত বলো? এটা তো ব্লিচিং পাউডার, এটা আণবিক ভর কত হবে? সেম ভাবে যে ক্যালসিয়াম 40, এরপরে দেখো ব্র্যাকেট এখানে, যেহেতু এখানে কোনো গুণনীয়ক নাই, তো ব্র্যাকেট চাইলে ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো, সমস্যা নাই। তারপরে যদি ইউজ করা লাগে করো। অক্সিজেন 16, ক্লোরিনের ভর হচ্ছে 35.5, ক্লোরিনের ভর কত? 35.5। ঠিক আছে, এরপরে ব্র্যাকেটের বাইরে আবার ক্লোরিন আছে। ক্লোরিন কিন্তু এটার সাথে গুণ না, আবার এটা ক্লোরিনের ভর দিয়ে এই যে এটারে গুণ দিয়ে দিও না, এটা আরেকটা মৌল বা আরেকটা মৌল হিসেবে ইউজ হইতেছে, তুমি এখানে দিয়ে দাও। ক্লোরিন হচ্ছে 35.5। এবার টোটালটা যদি যোগ করো তাহলে যেটা পাবা এটাই হচ্ছে তোমার এই ব্লিচিং পাউডারের আণবিক ভর। আমি ডিরেক্ট পুরোটা যোগ করে ফেলতেছি, যেহেতু সবগুলো যোগই আছে তো ঝামেলা নাই। এটা আসতেছে 127, বুঝছো? এখন মনে করো এইটা কপার সালফেট ইন্টু 5 অনু পানি, এটা কি বলো? এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। তো এখানে দেখো কপারের ভর হচ্ছে 63.5 দিলাম, প্লাস এরপরে কই যাব? সালফারের ভর হচ্ছে 32। এরপরে দেখো অক্সিজেন আছে 4টা, দিলে অক্সিজেনের ভর 16, 4 দিয়ে গুণ। এরপরে দেখো 5 ইন্টু H2O দিছে না, তাহলে যে 5 ইন্টু H2O এটা ব্র্যাকেটের মধ্যে ইউজ করে ফেলবা, বা তুমি যদি পানির ভর 18 ডিরেক্ট বসাই দাও তাও হয়ে যাবে। বাট তুমি এটা কইরো যে 5, এইটা পানির সাথে গুণ আকারে আছে, তাহলে 5 ইন্টু এই যে এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন 2টা, তাহলে হাইড্রোজেনের পর 1 2 দিয়ে গুণ, অক্সিজেন আছে একটা, অক্সিজেন যোগ। তো এবার হিসাব করো, এই পার্টটুকু আলাদা, এই পার্টটুকু আলাদা, বিকজ 5 দিয়ে এটার সাথে আগে গুণ করতে হবে, পরে যোগ করতে হবে এগুলোর সাথে। তাহলে এই পুরোটা যোগ করে ফেলি, 63.5 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, তো এটা হিসাব করলে আসতেছে 159.5 প্লাস এই পার্টটা দেখো 5 ইন্টু ভেতরটা হচ্ছে 18 আর এই এখানে 5, টোটাল যোগ করলে আসে 90। তাহলে এবার টোটালটা এটা আর এটা যোগ করো, কত আসলো বলো? 249.5। এটা হচ্ছে এটার আণবিক ভর। আণবিক ভর বের করা আই থিঙ্ক তোমরা শিখে গেছো মোটামুটি, আণবিক ভর এখন বের করতে পারবা। আর আণবিক ভর জিনিসটা কি? আণবিক ভর হইতেছে তোমার একটা যৌগে যতগুলা মৌল আছে সবগুলার পারমাণবিক ভরের সমষ্টি হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, ওকে। তো এইবার মৌল আর যৌগ, মৌল কি দেখো, মৌল হইতেছে এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, মনে করো সিলিকন, বা আমাদের নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, ঠিক আছে, নিয়ন আছে। এই যে সিঙ্গেল ভাবে যখন থাকে এগুলো হচ্ছে মৌলিক ভাবে, যখন থাকে এগুলো হচ্ছে মৌল। আর যৌগ হইতেছে, ঠিক আছে, যৌগ কি বলো? যৌগ হইতেছে এই যে মনে করো পানি, সালফিউরিক অ্যাসিড, এই যে মৌলগুলার সমষ্টি, মানে বিক্রিয়া করে মানে কয়েকটা মৌল একসাথে যেটা গঠন করে এটা হইতেছে যৌগ। ব্যাপারটা বুঝছো? লাইক মনে করো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, এগুলো হইতেছে যৌগ। ঠিক আছে, এখন মৌল থেকে তুমি পাবা পরমাণু, আর যৌগ থেকে পাবা অণু। এটা কেন বলছি একটু সামনে আসো তাহলে বুঝবে যে পরমাণু আর অণুর ব্যাপারটা। ফার্স্টে আসো মূল। এই মূল জিনিসটা কি? এটা হচ্ছে মনে করো আমাদের চ্যাপ্টারে শুরু হইলো। মূল জিনিসটা কি? মূল হইতেছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। মূলটা কি? মূল হচ্ছে রাসায়নিক পদার্থের পরিমাপের একক, এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। এবং এই মূল ইজ ইকুয়াল টু লেখা যায় W/m ইকুয়াল টু B/22.4 ইজ ইকুয়াল টু n/6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, এবং এই যে লাইনটা, এটা এত গুরুত্বপূর্ণ একটা লাইন, তুমি সামনে বুঝতে পারবা। এটা নিয়ে আমরা সামনে বিস্তারিত জানবো। এই মূলটা নিয়ে একটু ডিপলি আমরা জানি।
এই মূলটা মূলত হইতেছে দেখো কোন পদার্থের তুমি এই অণু বা আয়ন এটা বাদ দিয়ে দাও আপাতত হচ্ছে তোমার মন থেকে মুছে নাও ভাইয়া পরে বলতেছি বাট এটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ আছে সেই পার্টটাই মুছে দিলাম দেখো কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 into 10 to the power 23 হবে আচ্ছা এটা এখানে 10 to the power 23 ঠিক আছে এখানে মাইনাস দিয়ে দিয়েছে মাইনাসটা হবে না আর কি আমি একটা কাজ করি এটারে ওইভাবেই লিখি তোমরা আবার একটু সরি তোমাদের সময়টা নষ্ট করে ফেললাম দুষ্টা আমার না দুষ্টা যে লিখছে ওর ওকে তাহলে কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 into 10 to the power 23 টি পরমাণু থাকে সেই পরিমাণকে ওই পদার্থের মূল বলা হয় কি বলছি বলো কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 into 10 to the power 23 টি পরমাণু থাকবে তাকে ওই পদার্থের মূল বলা হয় কোন পদার্থের যে পরিমাণের মধ্যে এই এতটা পরমাণু থাকবে ওই পরিমাণকেই তার মূল বলে তাইলে আমি তোমাকে বলতেছি যে কার্বনের 12 গ্রামের মধ্যে কি বলছি কার্বনের 12 গ্রামের মধ্যে এই 6.023 into 10 to the power 23 টি পরমাণু থাকে ব্যাপারটা বুঝছো কার্বনের 12 গ্রামের মধ্যে 6.023 into 10 to the power 23 টি পরমাণু থাকে আবার সোডিয়ামের 23 গ্রামের মধ্যে এই 6.023 into 10 to the power 23 টি পরমাণু থাকে ঠিক আছে ব্যাপারটা বুঝছো এই ভিডিও কি হইতেছে তাইলে আমাদের সংজ্ঞাটা এরকম ছিল কোন পদার্থের যে পরিমাণের মধ্যে এতটা পরমাণু থাকবে লাইক 6.023 into 10 to the power 23 টা পরমাণু থাকবে ওটাই হচ্ছে তার এক মোল তাইলে কার্বনের 12 গ্রামের মধ্যে এই 6.023 into 10 to the power 23 টি থাকে তাহলে কার্বনের এক মোল সমান 12 গ্রাম বুঝছো আর সোডিয়ামের 23 গ্রামের মধ্যে এই 6.023 into 10 to the power 23 টা পরমাণু থাকে তাইলে সোডিয়ামের এক মোল কিন্তু 23 গ্রাম এখন আরো ক্লিয়ার হবে দেখো এই যে কপার আছে না কপারের আবার 23.5 গ্রামের মধ্যে 6.023 into 10 to the power 23 টি পরমাণু থাকে তাহলে কপারের এক মোল হচ্ছে 63.5 গ্রাম ঠিক আছে ব্যাপারটা বুঝছো কপারের এক মোল কত এই 63.5 গ্রাম এখন এই যে একটা সংখ্যা 6.023 into 10 to the power 23 এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা এটা এমন একটা সংখ্যা দেখো যে কোনো পদার্থের যে গ্রামের মধ্যে এতটা পরমাণু থাকবে ওইটাই তার হচ্ছে এক মোল সেম এটা হচ্ছে যৌগের ক্ষেত্রে অণু হিসেবে থাকবে এখন এটা যে তুমি দেখতেছো এই যে 12 গ্রাম এই 12টাকে তুমি ভালো করে বুঝতেছো এই কার্বনের পারমাণবিক ভর 12 এই সোডিয়ামের পারমাণবিক ভর 23 এই কপারের পারমাণবিক ভর 63.5 গ্রাম তাইলে আমরা যে পারমাণবিক ভরগুলা দেখি ওইটা আসলে কি বোঝায় এই যে কার্বন 12 গ্রাম মানে কি এক মোল কার্বন তাহলে তার পারমাণবিক সংখ্যা যত একটা মৌলের পারমাণবিক সংখ্যা যত তত গ্রামে ওই মৌলের 6.023 into 10 to the power 23 পরমাণু থাকে ব্যাপারটা বুঝছো তাইলে আমি যদি তোমাকে বলি ভাই অক্সিজেনের কত গ্রামের মধ্যে 6.023 into 10 to the power 23 টি পরমাণু আছে বলো অক্সিজেনের কত গ্রামের মধ্যে এতটা পরমাণু আছে তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর 16 তাহলে অক্সিজেনের 16 গ্রামের মধ্যে এই যে 6.023 into 10 to the power 23 টি পরমাণু থাকবে এতটি পরমাণু থাকবে ব্যাপারটা বুঝছো এবং এই অক্সিজেনের 16 গ্রামটাই হচ্ছে এক মোল এবং আমরা যদি বলি অক্সিজেনের এক মোল পরমাণু সংখ্যা কত অক্সিজেনের এক মোল পরমাণু সংখ্যা হচ্ছে এই যে তো 6.023 into 10 to the power 23 এখন আমরা তো এখানে বাদ দিছি দেখো শুধুমাত্র পরমাণু না এখানে অণু আয়ন আছে পদার্থের এই যে মৌলের ক্ষেত্রে দেখো কোন পদার্থের সেটা যদি মৌল হয় তাহলে ওইটার এক মোলের মধ্যে এতটা পরমাণু থাকবে সেটা যদি যৌগ হয় তাহলে ওইটার এক মোলের মধ্যে এতটা অণু থাকবে সেটা যদি আয়ন হয় তাহলে ওইটার এক মোলের মধ্যে এতটুকু আয়ন থাকবে ব্যাপারটা বুঝছো এই যে কোন পদার্থের যে পরিমাণের মধ্যে এতটি পরমাণু অণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ওই পদার্থের মূল বলা হয় ঠিক আছে এখন আমরা যদি হচ্ছে দিয়ে দেখি দেখো যৌগের ক্ষেত্রে লাইক পানি এই পানির আণবিক ভর হচ্ছে 18 এটা আমরা দেখছি এটা কি পানির আণবিক ভর তাইলে এই 18 এটা হচ্ছে পানির আণবিক ভর
তাহলে এই যে পানি আছে না, এটার এক মোল হইতেছে 18 গ্রাম। কারণ পানির এই 18 গ্রামের মধ্যেই তোমার 6.023 ইন্টু 10⁻23 অণু থাকবে। কি থাকবে? অণু থাকবে। যৌগের ক্ষেত্রে অণু, যৌগের ক্ষেত্রে এখানে কি আসবে? অণু, এবং মৌলের ক্ষেত্রে আসবে পরমাণু। ওই যে আগে একবার বলছিলাম তোমাকে, যৌগের ক্ষেত্রে এই জায়গাটাতে আসবে অণু, আর মৌলের ক্ষেত্রে আসবে পরমাণু। তাইলে যৌগের ক্ষেত্রে একটা যৌগের এক মোলের মধ্যে কয়টা অণু থাকে? 6.023 ইন্টু 10⁻23 অণু। একটা যৌগের এক মোল মানে কত? তার আণবিক ভর যত তত। এটা যৌগের এক মোল মানে হচ্ছে তার আণবিক ভর যত তত। লাইক সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, তুমি জানো, ঠিক আছে? সো আণবিক ভর যেটা আছে ওইটাতে তুমি যদি গ্রাম এককে লিখো আর কি, মানে গ্রাম এককে লিখো যে 40, এটা এই যে ভরটারে এম দ্বারা প্রকাশ করা হয়, আণবিক ভর কিন্তু এম দ্বারা প্রকাশ হয়। তাইলে এই যে যৌগ আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার 40 গ্রামে এই 6.023 ইন্টু 10⁻23 অণু থাকবে। ব্যাপারটা বুঝছো? এটা কত গ্রামে? 40 গ্রামে 6.023 ইন্টু 10⁻23 অণু থাকবে, এবং এই 40 গ্রামটাই হচ্ছে তার এক মোল। সেম ভাবে আয়ন লাইক কি, এই যে মনে করো সালফেট আয়ন, সালফেট 2-, ঠিক আছে? এটার এক মোলের মধ্যে কতটা আয়ন থাকবে? 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা, যাই হোক, এখন একটা কোয়েশ্চেন আছে, দেখো, একটি পানির অণুর ভর কত? দেখো, একটা পানির অণুর ভর কত? তুমি জানো 18 গ্রাম পানিতে 6.023 ইন্টু 10⁻23 অণু থাকে। এটা তুমি জানো, কজ এক মোল পানিতে, এক মোল যৌগে অণু সংখ্যা এতটি। তাহলে এক মোল পানি মানে 18 গ্রাম, তাহলে 18 গ্রাম এতটা অণু থাকে। তোমাকে বলছে একটা পানির অণুর ভর কত, একটা পানির অণুর ভর কত? তাইলে দেখো, তুমি ইজিলি, মানে তোমাকে কি বের করতে বলছে? একটা পানির অণুর ভর, ওইটার ভর কত, এই যে এইটা বের করতে বলছে, ঠিক আছে? ভর কত? তাই তুমি কেমনে লিখবা? দেখো, তুমি যেটারে বের করা লাগবে ওইটারে ডান দিকে লেখা লাগে, ওই নিয়মের ক্ষেত্রে তোমরা জানো। সো আমরা লিখবো, দেখো, এই 6.023 ইন্টু 10⁻23 অণুর ভর, বা এতটি অণু পানির ভর হচ্ছে 18 গ্রাম, ঠিক আছে? এই যে দেখো, একটি পানির অণুর ভর কত? তাইলে আমরা জানি এক মোল পানি সমান হচ্ছে কত? 18 গ্রাম। এটা কেমনে জানছি? 18 কই থেকে আসছে? তার আণবিক ভর এটা, তাহলে আণবিক ভরই হচ্ছে এক মোল। এখন ব্যাপারটা বুঝো, তাহলে আমাদের একটা পানির অণুর ভর বের করতে হচ্ছে। তাহলে 6.023 ইন্টু 10⁻23 অণুর ভর। কার ভর? পানির অণুর ভর। ব্যাপারটা বুঝছো? পানির অণুর ভর কত গ্রাম? 18 গ্রাম, ঠিক আছে? কতটা? এই 6.023 ইন্টু 10⁻23 পানির অণুর ভর 18 গ্রাম। এখন আমরা একটা পানির অণুর ভর বের করবো, ঠিক আছে? একটা পানির অণুর ভর। তাহলে একটা পানির অণুর ভর কত হবে? এই যে 18 আছে, এবং এই যে 6.023 ইন্টু 10⁻23 নিচে আসবে। তাহলে এটা দিয়ে তুমি হিসাব করো, একটা পানির অণুর ভর পেয়ে যাবা। ঠিক, 18 আছে, 6.023 ইন্টু 10⁻23 নিচে আসলো, কত পাইলাম? 2.988 বা 989 ইন্টু 10⁻23 এত গ্রাম। যেহেতু অণুর ভর বের করছি এত গ্রাম, এটা হচ্ছে একটা পানির অণুর ভর। ব্যাপারটা বুঝছো? কজ আমরা এতটা অণুর ভর হচ্ছে 18 গ্রাম, তাহলে একটা অণুর ভর এত গ্রাম, শেষ। ওইটারে আরেকটা সূত্র দিয়ে বের করা যায়, সেটা হচ্ছে, দেখো, আমরা n W/m, মূল সংখ্যা n W/m B/22.4, ঠিক আছে? এই B/22.4, বি এর পার্টটা পড়ে না, এটা বাদ দিয়ে দাও। n/6.023 ইন্টু 10⁻23, এটা তো পড়াইছি, ঠিক আছে? এটা তো পড়াইছি। এখন ব্যাপারটা বুঝো, তোমাকে কি বের করতে বলছে? একটা অণুর ভর। সো ওই যে ভর যেটা, এই ভরটা হচ্ছে এই যে এই ডাব্লিউটা হচ্ছে ভর, এই ডাব্লিউটা হইতেছে ভর, এবং এম হচ্ছে আণবিক ভর। এই ঐকিক নিয়মের চেয়ে যদি সূত্রটা ভালোভাবে ইউটিলাইজ করে ফেলতে পারো, তাহলে কিন্তু ভাই তোমাকে আর কেউ আটকাতে পারবে না। এবং এন হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা। মানে এখানে আমি কি ইউজ করতেছি? দেখো, আমি যৌগের কাজ করতেছি, যৌগ হইলে এন হবে অণুর সংখ্যা।
যৌগ হইলে n হবে অণুর সংখ্যা, শেষ। মৌল হইলে nটাকে আমরা কি কাউন্ট করব, পরমাণু সংখ্যা। আর এই যে নিচে যেটা আছে এটা যদি আমি আসলে এইভাবে লিখি, দেখো n/n এ লেখা হয়, এই n এ মানে হইতেছে অ্যাভোগাড্রো সংখ্যাটা 6.023 × 10⁻23। তো এই সেম কোয়েশ্চেনটারে, ব্যাপারটা বুঝো, এই সেম কোয়েশ্চেনটারে ঐকিক নিয়মে আমি এইভাবে করছি। আমি যদি ঐকিক নিয়মে করতে না চাই তাহলে কেমনে করতাম, এই যে এই সূত্রটা আছে, এটা হচ্ছে মূল সংখ্যা n = w/m = b/22.4 = n/n, মানে মূল সংখ্যা n এর মান এটাও, n এর মান এটাও, ঠিক আছে। শুধু এটা না, আরো আছে, দেখো n = w/m b/22.4, ঠিক আছে, n/n এ, তারপরে হচ্ছে b SATP ডিভাইডেড বাই 24 পয়েন্ট সামথিং, কত আমি নিজেই ভুলে গেছি, তারপরে s * b, যেখানে হচ্ছে বিটা লিটার এককে। তো এই এতগুলো হচ্ছে মূলের সূত্র, ঠিক আছে। সো সবগুলো আপাতত তোমার জানা লাগবে না, তোমার এই 3-4টা জানলেই হবে। তাহলে দেখো তুমি বের করবা একটি পানির অণুর ভর কত, দ্যাট মিন্স তুমি বের করবা হচ্ছে এই যে এইটা পানির অণুর ভর, ঠিক আছে। তাহলে দেখো n = এটা, n = আবার এটা, তাহলে তুমি সুন্দর মতো চাইলে লিখতে পারবা কি না, দেখো w/m = এই যে n/n, এটা তো লিখতে পারবা, কজ এটাই w/m দিয়েও মূল বের করে, n/n দিয়েও মূল বের করে, ঠিক আছে। তাইলে তুমি বের করবা ভর, তুমি কি বের করবা, ভর মানে কি, এই যে w, এটা তুমি বের করবা। আণবিক ভর তুমি জানো, এখানটায় আণবিক ভর জানো, কয়টা অণুর ভর, একটা অণুর ভর বের করতে হচ্ছে, একটা অণু মানে n এর মান হচ্ছে 1, n এর মান এই যে n এজ, এটা তো অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা আমরা জানি, তাহলে ইজিলি কিন্তু এটা দিয়ে বের করে ফেলতে পারতাম। তুমি এখানে সুন্দর মতো লিখতা, দেখো এখানে অণুর সংখ্যা n সমান কয়টা বলে দিছে, একটা বলে দিছে, ঠিক আছে, অণুর সংখ্যা একটা বলে দিছে। এবং আণবিক ভর m সমান জানো 18 গ্রাম, এটা কি, এটা হচ্ছে আণবিক ভর, এটা হচ্ছে আণবিক ভর। এবং অ্যাভোগাড্রো সংখ্যা n এ জানি আমরা 6.023 × 10⁻23t। আমরা বের করব কি, তার ভর কত, মানে একটি অণুর ভর কত, তাই তুমি সুন্দর মতো লিখতে যে আমরা জানি আমরা যেহেতু ভর বের করবো, এটার সামনে লিখি w/m = n/n। তো এখান থেকে আমি কি বের করবো, w বের করবো, তাহলে w = তো n/n এ m টা হচ্ছে এখানে গুণ হয়ে যেত। এই সূত্রটা জানলে কিন্তু তুমি ইজিলি বের করে ফেলতে পারো, তোমার ঐকিক নিয়মের প্যারাটা চলে যাবে। তাহলে w হবে, দেখো n এর মান দিছে একটা, অণু সংখ্যা একটা, n এটা তো হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23, ঠিক আছে। এবং m হচ্ছে তার আণবিক ভর 18 গ্রাম। সো এটা যদি হিসাব করো তাহলে আগেরটার মতো সেম মানটাই পাবা, 2.989 × 10⁻23, 2.989 × 10⁻23 গ্রাম। বলো এই ব্যাপারটা বা এতটুকু বুঝতে পারছো কিনা, বলো এতটুকু বুঝতে পারছো কিনা, ঠিক আছে, ওকে। এই সূত্রটার কিন্তু অনেক মহত্ব আছে, সামনে গেলে আরো বুঝবা। এখন তোমারে বলছে 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। দেখো এই যে মূল সংখ্যা, মূল সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, n = w/m, এটা আমরা জানি। এখন আমরা w/m কেন লিখবো, কারণ আমাকে বলছে 5 গ্রাম পানিতে কত মোল কি বের করতে হচ্ছে, মূল সংখ্যা কত, তাহলে কত মোল পানি বিদ্যমান। এখন আমি ঐকিক নিয়মে যাবই না, আমি দিয়ে সূত্র জানি মূল সংখ্যা n = w/m। কেন, কারণ দেখো এটা কেমন আসছে, কেন w/m, এই m যেটা আছে, দেখো m হচ্ছে তার আণবিক ভর, তাহলে এই যে পানি, মনে করো পানি 18 গ্রাম, এই 18 গ্রামটা হচ্ছে তার m, এটা হচ্ছে তার আণবিক ভর। তোমাকে বের করতে বলছে, মনে করো 2 গ্রাম মানে হচ্ছে কত মোল, 2 গ্রাম মানে কত মোল, এটা বের করতে বলছে মনে করো। তাহলে তুমি কেমনে বের করবা, তুমি ফার্স্টে লিখবা যে 18 গ্রাম সমান হচ্ছে 1 মোল, ঠিক আছে। তাইলে 1 গ্রাম সমান কি হবে, 1 আছে এখানে, 18 নিচে ভাগ হয়ে আসবে, তাইলে 1 গ্রাম সমান হবে এত মোল। তাইলে এই 2 গ্রাম সমান কি হবে, 2 গ্রাম সমান হবে এই যে 2 উপরে গুণ হবে এটার সাথে, নিচে থাকবে 18, এইভাবেই হবে না জিনিসটা, যে 2 গ্রাম সমান এত মোল, 2 গ্রাম সমান কি এত মোল। তো এই যে দেখো এই 18টা কি, 18টা হচ্ছে m, এটা তার আণবিক ভর,
এবং এই যে এত গ্রাম মানে কত মোল, এটা তার ডাব্লিউ আমরা ধরতেছি, তাহলে এটা হচ্ছে উপরে ডাব্লিউ। আর ডাব্লিউ এর সাথে দেখো ডাব্লিউ, এটা যদি ডাব্লিউ হয় ডাব্লিউ এর সাথে এক গুণ দেওয়া, যেটা না দেওয়া কি কথা, তাহলে মূল সংখ্যা এন ইজ ইকুয়াল টু কি আসতেছে, মূলত ডাব্লিউ বাই এম আসতেছে। ঠিক আছে, বুঝছো? ওকে ওকে ওকে। সো 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান, মূল বের করতে বসে। তাহলে এই 5 গ্রাম দেখো এখানে কি বলছে, এখানে পানির ভর ডাব্লিউ সমান 5 গ্রাম। আচ্ছা, গ্রামটা তোমরা জি দিয়ে লিখো, এটাই গ্রাম বোঝায়। এবং এটার আণবিক ভর 18 গ্রাম। পানির আণবিক ভর তুমি বের করতে পারো, তোমাকে কি বের করতে বলছে, কত মোল বিদ্যমান 5 গ্রাম। তাহলে অতএব পানির মূল সংখ্যা ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু এই যে 5/18, মানটা অবশ্য ইজিলি মূল সংখ্যা বের হয়ে যাবে 5/18। এই যে মূল সংখ্যা কত আসলো, 0.278, 0.278 এত মোল। ঠিক আছে, এত মোল। ওকে ওকে, এরপরে আসো, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে, ব্যাপারটা বুঝো, কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে। তোমাকে বের করতে বসে কতগুলা অণু আছে, অণুর সংখ্যা, কতগুলা অণু আছে, অণুর সংখ্যা, তাহলে অণুর সংখ্যা n। তুমি জানো মূল সংখ্যা n সমান w বাই m ইজ ইকুয়াল টু n বাই na, এটা লেখা যায়, b বাই 22.4 লেখা যায়। তাইলে দেখো আমি কি বের করব, আমার সালফিউরিক অ্যাসিডের ভর দেওয়া আছে, w দেওয়া আছে, এটা থেকে তার আণবিক ভর বের করতে পারবা। কতগুলা মানে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলা সালফিউরিক অ্যাসিড অণু আছে, দ্যাট মিন্স আমার অণুর সংখ্যা বের করতে বসে, আর ভর টর দেওয়া আছে, দ্যাট মিন্স আমি এই সূত্রটা ইউজ করব। ব্যাপারটা বুঝছো? তুমি লিখবে, দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে w, যেটা সালফিউরিক অ্যাসিডের ভর 1 গ্রাম। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত তুমি বের করে দেখাইতে পারো, যে হাইড্রোজেন হচ্ছে একটা, হাইড্রোজেনের ভর 1, দুইটা হাইড্রোজেন আছে 2 দিয়ে গুণ, সালফার 32, অক্সিজেন 16, 4টা আছে 4 দিয়ে গুণ, টোটাল যোগ করলে 98, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। এবং Na যেটা, এটা তো অ্যাভোগাড্রোর সংখ্যা, আমরা সবাই জানি 6.023 × 10⁻23, মানে 1 মোল সালফিউরিক অ্যাসিডে মূলত এতটা অণু থাকে, 1 মোল সালফিউরিক অ্যাসিডে মূলত এতটা অণু থাকে। ব্যাপারটা বুঝছো? এখন এই 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলা অণু থাকে ওইটা আমরা বের করব। আমরা বের করব অণুর সংখ্যা n কত। তো আমরা জানি w বাই m ইজ ইকুয়াল টু, দেখো আমরা কি জানি, আমরা জানি w বাই m ইজ ইকুয়াল টু n বাই na। ঠিক আছে, তো আমি বের করবো কি, আমি বের করবো n। তো তুমি এই সূত্রটারে মডিফাই করে যদি এইভাবে লিখো যে n বাই na ইজ ইকুয়াল টু w বাই m, কোনো অসুবিধা আছে? লাইক আমি এইটারে এই পাশে, এইটারে ওই পাশে লিখছি কেন, কারণ মনে করো আমি যেটা বের করবো ওইটারে সবসময় বামের দিকে রাখো, তাহলে মানে হিসাব নিকাশ ইজি হবে। তাহলে এখান থেকে দেখো তুমি মূল সংখ্যা অণুর সংখ্যা বের করবে, এটা সমান কি হবে, w বাই m আছে নিচ থেকে n এটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে w কত, 1 গ্রাম, m হচ্ছে 98 গ্রাম, এবং এই na কত, n হচ্ছে 6.023 × 10⁻23। ইজিলি হচ্ছে তোমার অণু সংখ্যা বের হয়ে যাবে, যে 1 গ্রামে কতটা অণু আছে, 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 98। তো এটা হইতেছে 6.15 × 10⁻21, 6.15 × 10⁻21। এটা কি, এটা হচ্ছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কি ভাই, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা। এখন এটারে কিন্তু ঐকিক নিয়মেও করা যেত। দেখো সূত্রটা যদি তুমি জানো তাহলে ইজিলি তোমার হয়ে যাইতেছে, সূত্রটা যদি তুমি জানো ইজিলি তোমার হয়ে যাইতেছে। বাট ঐকিক নিয়মে যদি এটা করতে যাও এইভাবে করা লাগতো। ঐকিক নিয়মও ইজি আছে যদি বুঝে বুঝে করতে পারো। ঠিক আছে, এটা যদি ঐকিক নিয়মে করতে চাও তো তুমি এইভাবে করবা, সূত্রের কথা ভুলে যাবা। তোমাকে বসে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু আছে, তুমি লিখবা, দেখো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু আছে, তুমি জানো 1 মোল সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা, 1 মোল সালফিউরিক অ্যাসিডে অণু থাকবে 6.023 × 10⁻23, এটা তো আমরা সবাই জানি। আর 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে তার আণবিক ভর তত গ্রাম, তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড হবে 98 গ্রাম। তখন তুমি এইভাবে লিখতে, যেহেতু কতটা অণু আছে অণু সংখ্যা বের করতা, তাহলে তুমি লিখবে এই যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এটাই তো 1 মোল, তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা কত, 1 মোল বা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা হচ্ছে 6.023 ×
10⁻²Na3t তুমি কি করবা তুমি হচ্ছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড অনুসংখ্যা তাহলে 1 গ্রামের অনুসংখ্যা হবে 6.023 × 10⁻²Na3 সো এটা হচ্ছে অনেকে গুলাই ফেলে এই যে 98 নিচে ভাগ হয়ে আসলো যে এই ঐকিক নিয়মটা কিভাবে হবে আর কি অনেকে জিনিসটা বুঝতে পারে না যখন বুঝতে না পারে তখন হচ্ছে সে মিস্টেক করে ফেলে ব্যাপারটা বুঝছো বুঝতে না পারলে যদি মিস্টেক হয়ে যায় তাহলে তো ঐকিক নিয়মে আমাদের আগানোটা রিস্ক হয়ে যাবে ঠিক আছে এইগুলা মনে করো সহজভাবে হয়ে যেতেছে বাট সামনে আরো মেথ আসবে যেগুলো তোমার দেখে আর কি মাথা একদম আউলাজলা হয়ে যাবে যে তুমি কিভাবে ঐকিক নিয়মটা করবো এটাই বুঝবা না ঠিক আছে এইভাবেও করলে দেখো যেই মানটা আসে সূত্র দিয়ে করলে তো আমাদের সেই মানটা আসতেছে তাহলে আমরা কোনটা আয়ত্ত করবো আমরা আয়ত্ত করবো সূত্র ঠিক আছে সূত্রটা একদম সংক্ষেপ করে বলবে প্রত্যেকটা জিনিস ঠিক আছে এরপরে দেখো এটা বলছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন সালফার অক্সিজেন পরমাণু আছে এই যে ব্যাপারটা দেখো তুমি পড়ছো 1 মোল সালফিউরিক অ্যাসিড ঠিক আছে 1